হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি গ্রামীণ ব্লগসের নতুন একটি ভিডিওতে। আমি রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আজ আমি আপনাদের গারল পালনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আরও জানাবো গারলের উন্নত বাচ্চা উৎপাদনের প্রজনন ব্যবস্থাপনা আগে ও পরে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। গর্ভধারণে কিছু সমস্যার কারণে অনেক সময় গারলের বাচ্চা উৎপাদনের প্রত্যাশিত লক্ষ্য ব্যাহত হয়। সময় মতো গর্ভধারণ ও বাচ্চা উৎপাদনের সাথে লাভ ক্ষতির সম্পর্ক রয়েছে। প্রসবের পর যেন পুনরায় সময় মতো গর্ভধারণ করে তা নিশ্চিত করতে হবে। দেখা যায় বাচ্চা প্রসবের 2-3 মাস পরেও কিছু গারল গর্ভধারণ করে না। অপুষ্টি কৃমির আক্রমণ ও প্রজনন ব্যবস্থাপনায় ত্রুটি, প্রসবের আগে ও পরে সুষম খাদ্য না খাওয়ানো, যৌনাঙ্গের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়া ইত্যাদি কারণে এমনটা হতে পারে। গারলের ডাক আসলে সঠিক সময়ে প্রজনন করানো উচিত। গারল পালনের ক্ষেত্রে প্রজননকালীন ব্যবস্থাপনাকে সর্বাধিক গুরুত্ব সহকারে দেখা উচিত। যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবেন। গারল সাধারণত 180 দিন বয়সের মধ্যে প্রথম বাচ্চা ধারণ করে। গারলের ঋতুচক্র 13 থেকে 19 দিন বা গড়ে 17 দিনে সম্পন্ন হয়। গারলের গড়কাল বা হিট পিরিয়ড 24 থেকে 34 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। গর্ভধারণকাল 145 দিন থেকে 150 দিন। আমাদের দেশে সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ছাগলের খামার করতে পারেন না, শুধুমাত্র পাঠা পালনগত কিছু অসুবিধার জন্য, যেমন পাঠার শরীরে দুর্গন্ধ, শ্রুতিকটু শব্দ, পরিচর্যাগত সমস্যা ইত্যাদি। অন্যদিকে ছাগল গরম হলেও কয়েকদিন প্রচুর ডাকাডাকি করতে থাকে উচ্চ স্বরে। একটি বাণিজ্যিক খামারে অসংখ্য ছাগল যদি অনবরত ডাকাডাকি করতে থাকে তাহলে সেটা সত্যিই বিরক্তকর হয়ে দাঁড়ায়। কিন্তু গারলের একটি বিশেষ দিক হলো গরম হলে গরু ছাগলের মতো এত ডাকাডাকি করে না। পাঠা গারলের শরীরে দুর্গন্ধও হয় না। পাঠা গারলের একই দলের সাথে ছাড়া অবস্থা রাখা যায়। অধিক সংখ্যক গারলের মধ্যেও পাঠা গারল শুধুমাত্র গরম হওয়া গারলটির প্রতি আকৃষ্ট হবে। তাই এই জন্য খামারিকে আলাদা কোনো ব্যবস্থাপনার প্রয়োজন হয় না। কিন্তু যদি পাঠা গারল ভেদে বা আলাদা পালন করা হয় তাহলে প্রজনন করানোর কিছু নিয়মকানুন রয়েছে। গরম হওয়ার 12 থেকে 18 ঘন্টার মধ্যে প্রজনন করাতে হবে। কোনো গারল রাতে গরম হয়েছে মনে করলে পরদিন সকালে একবার এবং আরও নিষিদ্ধ হবার জন্য ওই দিন বিকালে একবার ও পরদিন সকালে আরও একবার প্রজনন করানো ভালো। এই নিয়ম মেনে চললে গারলের প্রজনন ব্যবস্থাপনা ত্রুটি কমানো সম্ভব এবং গর্ভধারণের সম্ভাবনাও অনেক বেশি থাকে। গর্ভ অবস্থায় প্রথম পর্যায়ে গারলকে কোনো কৃমিনাশক খাওয়ানো যাবে না। গর্ভ অবস্থায় শেষ পর্যায়ে গারলকে নরম বিছানা দিতে হবে। গর্ভবতী গারলকে আলাদা রাখতে হবে। গর্ভবতী গারলকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাদ্য প্রদান করতে হবে। গমের ভুসি, কাঁচা ঘাস, তিলের খৈল, ক্যালসিয়াম ও ভিটামিন প্রিমিক্স। খুব সামান্য ক্ষেত্রে বাচ্চা প্রসবের পর কোনো কোনো গারলের জ্বরও বাইরে বেরিয়ে আসে। এই সমস্যা বাচ্চা প্রসবের 4 থেকে 6 ঘন্টার মধ্যে দেখা যায়। প্রসবের সময় হ্যাঁচকা টান দিয়ে বাচ্চা বের করা হলে এমনটি হতে পারে। বয়স্ক গারলের ক্ষেত্রে এমনটি ঘটে বেশি। গর্ভের সময় ক্যালসিয়াম অভাব থাকলে এমন সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে মা গারলের জরায়ুতে প্রদাহ দেখা দেয় এবং গর্ভধারণ বিলম্বিত হয়। এক্ষেত্রে শরীরের তাপ পরীক্ষা করে তাপমাত্রা স্বাভাবিক থাকলে খুব ধীরে সতর্কতার সাথে 30 থেকে 50 মিলি ক্যালসিয়াম বরগ্লুকনেট, ক্যালডিম্যাক, কোপা ক্যালসিয়াম, ক্যাজেকসন, ক্যালসিনেট অথবা ক্যালসির যে কোনো একটি ইঞ্জেকশন শিরায় প্রয়োগ করতে হবে। এর সাথে 1 থেকে 2 আইইউ অক্সিটোসিন যেমন অক্সিন, ইন্টারটোসিন এস, পিটন এস অথবা হিন্টুসিনের যে কোনো একটি ইঞ্জেকশন মাংসে 3 থেকে 4 মিনিট পর পর 4 থেকে 5 বার প্রয়োগ করতে হবে। প্রয়োজনে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাচ্চা প্রসবের সময় গারলকে শুকনো, পরিচ্ছন্ন ও আলো বাতাস চলাচল করে এমন স্থানে রাখতে হবে। বাচ্চার শরীর যাতে মা গারল চেটে পরিষ্কার করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এতে বাচ্চার শ্বাস প্রশ্বাস দ্রুত চালুর জন্য সহায়ক হয়। মায়ের যদি দুর্বলতা বা অন্য কোনো কারণে বাচ্চার শরীর চাটতে না পারে তাহলে পরিষ্কার নরম সুতি কাপড় দিয়ে বাচ্চার নাক মুখ মুছিয়ে দিতে হবে, না হলে শ্বাসরুদ্ধ হবার ঝুঁকি থাকে। আর যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চার বুকের পাঁজরে আস্তে আস্তে কিছুক্ষণ পর পর চাপ প্রয়োগ করলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসবে। প্রয়োজনে নাকে মুখে ফু দিয়ে বাতাস ঢুকিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। বাচ্চার জন্মের পর গোসল করানো যাবে না, এতে বাচ্চার ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। আমাদের দেশে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণে অনেক সময় বাচ্চার জন্মের পরেই শ্বাসকষ্ট দেখা যায়। এসব ক্ষেত্রে বাচ্চাকে শুকনো জায়গায়, বিশেষ করে বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে
জন্মের পর অবশ্যই বাচ্চার নাক, মুখ, পায়খানা, প্রস্রাবের রাস্তা ও নাভির স্থানে ফোলা আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে। এগুলোর কোনো একটি ত্রুটি দেখা গেলে অতি সত্বর নিকটস্থ পশু হাসপাতালে ভেটেরিনারি সার্জনের পরামর্শ মতো চিকিৎসা দিতে হবে। জন্মের পর থেকে শুরু করে নাভি না শুকানো পর্যন্ত 7 থেকে 14 দিন বাচ্চার নাভিতে তুলা দিয়ে টিংচার আয়োডিন বা জ্যানসন বায়োলেট লাগাতে হবে। যদি নাভি ফুলে পুঁজ জমে তাহলে অবশ্যই জীবাণুনাশক যেমন পটাশিয়াম ম্যাঙ্গানেট, স্যাভলন 2.5% ইত্যাদি নির্দেশিত মাত্রায় পুরনো ঠান্ডা পানিতে মিশিয়ে নাভি পরিষ্কার করতে হবে। এছাড়া ক্ষতস্থানে 2 থেকে 3 বার ন্যাভালন পাউডার লাগাতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অথবা ওষুধের নির্দেশিকা অনুসারে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যেমন ক্লোনাপেন, পেনিসিলিন, পেনবাসিলিন, আপ্রোনিসিলিন ইত্যাদির যে কোনো একটি 3 থেকে 5 দিন মাংসে প্রয়োগ করতে হবে। জন্মের 4 ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের বাটে মুখ লাগিয়ে অবশ্যই শাল দুধ পান করাতে হবে। কমপক্ষে 3 দিন পর্যন্ত শাল দুধ পান করানো আবশ্যক। শাল দুধে পর্যাপ্ত পরিমাণে রোগ প্রতিরোধী উপাদান থাকে। ঠিকমতো শাল দুধ না খাওয়ালে বাচ্চা বিভিন্ন রোগে সহজে আক্রান্ত হতে পারে। এছাড়া বাচ্চা দুধ টেনে খেলে মা গারুর গর্ভফুল 8 থেকে 12 ঘন্টার মাঝে পড়ে যায়। খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা রোগ প্রতিরোধের প্রথম শর্ত। তাই খামারের সকল সময় পরিচ্ছন্ন, খোলামেলা ও পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। গারুরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তবে বাণিজ্যিক খামারে নিয়মিত টিকা প্রদান জরুরি। মোটামুটি নিয়ম অনুযায়ী 3টি টিকা প্রদান করলে রোগবালাই থেকে অনেকাংশে মুক্ত থাকা সম্ভব। টিকার নাম, পরিমাণ, প্রয়োগ পদ্ধতি। পিপিআর 1 মিলি চামড়ার নিচে ইঞ্জেকশন। খুরা রোগ 2 মিলি চামড়ার নিচে ইঞ্জেকশন। অ্যানথ্রাক্স 1 মিলি চামড়ার নিচে ইঞ্জেকশন। আমাদের দেশের চারণভূমি, খামারের সামর্থ্য, খামারের ধরন ও অন্যান্য সুবিধা অনুযায়ী বিভিন্নভাবে গাড়ল পালন করা যায়। যেমন আদানিবির খামার। এই ধরনের খামারে খামারিগণ এককভাবে বা গরু ছাগলের সাথে মিশ্রিতভাবে অল্প সংখ্যক গাড়ল পালন করেন। রাতে আলাদা ঘরে বা গরুর সঙ্গে রাখা হয়। দিনে ফসলের খালি মাঠ, রাস্তা বা বাঁধের ধারে, গাছের বাগানের মধ্যে ছেড়ে বা বেঁধে পালন করা হয়। সকালে বা সন্ধ্যায় কখনো কখনো সামান্য কুড়া, ভুসি ও ভাতের মার দেওয়া হয়। সম্পূর্ণ ছেড়ে পালা ক্ষুদ্র বাণিজ্যিক খামার। এই ধরনের খামার আদানিবির খামারের মতোই, তবে এরকমের খামার গাড়লের সংখ্যা বেশি থাকে। খামারি মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে গাড়ল পালন করে থাকেন। এই ধরনের খামারে সাধারণত সুনির্দিষ্ট কোনো খাদ্য ব্যবস্থাপনা নেই। সাধারণত মাঠে চড়ানোর মাধ্যমে গাড়লের খাদ্য চাহিদা মেটানো হয়। আদানিবির বাণিজ্যিক খামার। অপেক্ষাকৃত সচ্ছল খামারিগণ আদানিবির বাণিজ্যিক খামারে 100 থেকে 150 গাড়ল পালন করেন এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়, আবার মাঠেও চড়ানো হয়। নিবিড় পালন ব্যবস্থা। এই ধরনের খামার ব্যবস্থাপনায় সম্পূর্ণ বদ্ধভাবে গাড়ল পালন করা হয়। এক্ষেত্রে খামারিদের ঘাস চাষ করতে হয়, ঘাস কেটে আনতে হয় ও অন্যান্য খাদ্যের ব্যবস্থা করতে হয়। এই ধরনের খামারে যথাযথ আবাসন ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুষ্ঠু খাদ্য ব্যবস্থাপনা একান্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে গ্রামীণ ব্লগস চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।